আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে রেফারির ভূমিকা হিসেবে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর তার কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, কারো হুকুমে বা নির্দেশনায় কাজ করবে না তারা। মাহিনা রাফাতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতো জনমনেও রয়েছে নানা প্রশ্ন, চলছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচনের তারিখ নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন। এ সময় তিনি জানান, কারো হুকুম বা নির্দেশনায় নির্বাচন কমিশন কাজ করবে না। কেউ বাক্স লুট করে কেন্দ্র দখল করে জিততে চাইলে সে দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে, ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে। তারপরে ভোটার বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটার বাক্স ভর্তি করে দিবে। অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। যারা খেলতে চান তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে উল্লেখ করে সিএসি বলেন, নির্বাচন কমিশন থাকবে রেফারির ভূমিকায়। কেউ ফাউল খেলতে চাইলে তাদের জন্য দুর্ভোগের কারণ হবে ইসি। যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে, আমি সেটা বলছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার শপথ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। মাহিনা রাফাত, আরটিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 100 আসনে নারী সরাসরি নির্বাচন দাবি করেছে নাগরিক কোয়ালিশন। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত আলোচনায় এ দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে, জোর দিতে হবে অর্থনৈতিক ক্ষমতায়নে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মিলে মোট 2787 জন প্রার্থী মনোনীত করেছিল, যার মধ্যে নারী ছিলেন মাত্র 40 জন। পরের নির্বাচনে 2574 জন প্রার্থীর মধ্যে সংখ্যাটা কমে দাঁড়ায় 36-এ। 2001 সালে 1939 জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন 38 জন, আর 2008 সালে ছিলেন সর্বোচ্চ 59 জন। অর্থাৎ নারী প্রার্থী মনোনয়নের সবসময় রাজনৈতিক দলগুলোর অনীহা লক্ষণীয়। অলরেডি আরপিওতে বলা আছে যে ডেইলি স্টার সেন্টারে নারীর ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে উঠে আসে ভোটের মাঠে নারীর প্রতিবন্ধকতা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো। নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে এবং সে শুধুমাত্র নারীর প্রতিনিধিত্ব করে না, তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। আমাদের দলগুলো যদি একমত হয় তাহলে এটা সম্ভব, এবং এটাই হলো সবচেয়ে উত্তম। এবং ভারতের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে এখন নারীদের জন্য আর ভবিষ্যতের সংরক্ষণই লাগবে না, এবং ওটাই তো আমরা চাই। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করবে, এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। বর্তমান বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করে নাগরিক কোয়ালিশন। রাজনৈতিক দল প্রার্থী মনোনয়নে 30% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানায় তারা। এ নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন আলোচকরা। 2026-এর জন্য অবশ্যই 3-1 পদ্ধতি, মানে 100 আসনে নারী সরাসরি নির্বাচন আমরা দাবি করি। এই সংরক্ষিত নারী আসন সেটা যতটাই হোক সেটাতে সরাসরি ভোটে আমরা যাতে একমত এই দফা হতে পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদের ইন্টেনশন থাকতে হবে। আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। নারী নিজস্ব নির্বাচনী এলাকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানায় নাগরিক কোয়ালিশন। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য স্বস্তির বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। সচিবালয়ে কথা বলেন তিনি। এদিকে বছর রাজনৈতিক কোরবানি না হওয়ায় বড় গরু বিক্রি কম হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিল্লাল হোসেনের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, আদালত সহ বেসরকারি সব প্রতিষ্ঠান। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে পুরোদমে শুরু করেন দাপ্তরিক কার্যক্রম। তারা জানায়, লম্বা ছুটি পাওয়া ঈদ স্বস্তিতে কেটেছে। টানা 10 দিন ছুটি থাকার কারণে অন্যান্য ঈদের তুলনায় এই ঈদটা একটু ডিফারেন্ট ছিল। আমিও ব্যক্তিগতভাবে আমার পরিবারকে যথেষ্ট সময় দিতে পেরেছি এবং অত্যন্ত ফ্রেশ মুডেই আমরা আজকে অফিস শুরু করেছি। আত্মীয় স্বজনের সাথে ইন্টারাকশনটা ভালো হয়েছে, যেটা আমাদের আসলে সামাজিকভাবেও খুব প্রয়োজন। সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টারা। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তি ফিরেছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ির জন্য যানজট হয়েছে। আর মৎস্য উপদেষ্টা জানান, এবছর কোনো রাজনৈতিক কোরবানি হয়নি। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, তো এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। কোরবানি দেয় এবং সেটা 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে ইন্ডিয়া, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি, যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। নির্বাচনের জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। পুলিশ প্রস্তুত আছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ এশা এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় মন্টুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল 9:30টায় কেরানীগঞ্জের প্রত্যেক নিবাসে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। পরে সেখানে গার্ড অফ অনার শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। এদিকে মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে 22 জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকায় 5 ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। রাজধানী গুলশান 2-এর 11 নম্বর রোডের অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে তাকে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছেন। দুদক বলছে, এবার সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকে এবং দুদক কর্মকর্তারা তার ঠিকানাগুলোতে সরাসরি গিয়ে চিঠি প্রকাশ্য স্থানে রাখবেন। এদিকে সাবেক অর্থ এম সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ইস্টার্ন হাউজিং এর নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নাম্বার B201, বাড়ি নাম্বার 5A ও 5B, বর্তমানে 11A, রোড নং 71, গুলশান, ঢাকা 1212-এ দখল এবং রেজিস্ট্রি মূলে গ্রহণ করার অভিযোগে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা রুজু করা হয়েছিল। বাংলাদেশে তার 5টি ঠিকানা পাওয়া গেছে। আমাদের কর্মকর্তা সেই 5টি ঠিকানাতেই এই চিঠিগুলো জারি করেছেন।
বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে ব্রিটিশ সরকার আন্তরিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, টাকা পাচারের সম্পৃক্ততার কারণে কয়েকজন ব্যক্তির সম্পদ জব্দ করা হয়েছে। এসব ব্যক্তি পরিকল্পিতভাবে গভর্নর এবং তার পরিবার নিয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর আহসান এইচ মনসুর। জীবনে $1ও বিদেশে পাচার করেননি বলে আবারও জানান তিনি। যদি অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায় এবং বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায়। লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা, যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত, সেটা যে কয় বছরই লাগুক না কেন, ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তারা। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। জুলাই গণহত্যার প্রতীক আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি 14 জুলাই। এছাড়া গাজীপুরে কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দিয়েছে আদালত। 17 আগস্ট মামলা দুটির পরবর্তী শুনানি। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে আবু সাঈদ হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 9 পুলিশ সদস্য সহ 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাসপাতালগুলোতে আবারও বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর সংখ্যা। হাসপাতালে বহির্বিভাগে পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। ঢাকার হাসপাতালগুলোতে বরগুনা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পুরুষের পাশাপাশি শিশু রোগীর সংখ্যাও কম নয়। গেল 24 ঘন্টায় দেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 249 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে 134 জন বরিশালের, চট্টগ্রামের 39 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে রয়েছে 35 জন। অন্যদিকে 24 ঘন্টায় করোনায় 1 জন মারা গেছে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছে 26 জন। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে কারো গাত্রদাহ হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, বৈঠক পরবর্তী বিবৃতিতে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের কথা উল্লেখ ছিল। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়ার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করে ওলামা দল। আমরা শুধু জুলাই আন্দোলনেই শরীক ছিলাম না, গত 15-16 বছর আমাদের ত্যাগ শিকার, আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের গাম আমাদের পাশ থেকে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা অত্যাচারিত, নির্যাতিত, জেলে ছিলাম, কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেও এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যায় নাই। আলাদা ঘটনায় বিভিন্ন স্থানে 5 জনকে হত্যা করা হয়েছে। মেয়েকে বিয়ে না দেওয়ায় বগুড়ায় এক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে শহরের ফুলবাড়ির মধ্যপাড়া করতোয়া নদীর ঘাটে ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জিতুসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে একই জেলা শহরের কাটনার পাড়া ঈদগাহ মাঠ এলাকায় বিদ্যুৎ শেখ নামের এক অটোরিকশা গ্যারেজের পরিচালককে হত্যা করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান হ্যাভেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাবনায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে মামাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে। সংবাদ শেষ করব বিশ্ব বাবা দিবসের খবর দিয়ে। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর একটি। বাবা শাশ্বত, চির আপন। সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে হাসিমুখে উৎসর্গ করা বাবাদের আলাদাভাবে স্মরণ করার জন্য প্রতি বছর জুন মাসের 3য় রবিবার বিশ্ব বাবা দিবস উদযাপন করা হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ জানাতে বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা,
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। প্রকাশে কঠিন অথচ ভেতরে অসম্ভব স্নেহ, মমতা আর ভালোবাসা নিয়ে মানুষটা নরম। বাবা যেন তার নাম, যিনি প্রত্যেক সন্তানের কাছে এক একজন মহানায়ক। বাবার সাথে গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। বাবা মানে কাছে ভালো যা, বাবার হাত ধরে হাঁটতে শেখা, বাবার সঙ্গে প্রথম স্কুলে যাওয়া, বাবার কাছে পৃথিবীর ভালো মন্দ শেখা। তাই সন্তানের কাছে বাবার সব সময় সুপার হিরো। বাবাদের ঋণ কোনোদিন শোধ করবার মতো নয়। তাই সম্মান জানাতে বাবাদের জন্য রয়েছে বিশেষ একটি দিন। প্রতি বছর জুন মাসের ৩য় রবিবার পালিত হয় বাবা দিবস। দুই বোনকে নিয়ে একসাথে বসে ডাকতো, খাওয়াতো, এত স্মৃতি। এই স্মৃতিগুলো আরও কত কত শত স্মৃতি যে আমি হারিয়ে ফেলেছি, আসলে খুবই কষ্ট পাই বাবার এই না থাকার। খুব মিস করি বাবাকে। সাধারণ চাকরি করে, তাতে আমি খুশি। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। বাবার অর্থ সম্পদ না থাকলেও বাবা থাকাটা আমাদের জন্য অনেক জরুরি। মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা তোমাকে অনেক ভালোবাসি। বিশেষ দিবসেই শুধু নয়, বাবাদের সারা বছর ভালোবাসা দিয়ে প্রতিদান দিতে চান সন্তানেরা। একটা দিবস দিয়ে কখনোই আমরা ডিফাইন করতে পারি না। প্রতিটা দিনই প্রত্যেকটা সন্তানের জন্য একটা বাবা দিবস। প্রতিদিনই ভালোবাসি। আমরা তো সবসময় ছেলেরা বিশেষ করে মাদেরকে বলি অনেক সময়, মা তোমাকে অনেক ভালোবাসি, বাট বাবাদেরকে আসলে কখনো বলা হয় না। সন্তানদের আসলে কোনো বাবা দিবস হওয়া উচিত না। অস্থায়ী পৃথিবীতে প্রস্থান ঘটে বাবারও, তবে রয়ে যায় তার সাহস, শক্তি আর স্মৃতি। কতবারই তো মনে হয় আরেকবার যদি ফিরে আসতো বাবা, আবার যদি ফিরে আসতো বাবার সাথে কাটানো সেই দিনগুলি, জড়িয়ে ধরে বলতাম অনেক অনেক ভালোবাসি বাবা। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক প্রিয়। আব্দুর রহিম, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।